আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5টি কম্পোনেন্টের কথা জানি। সেই কম্পোনেন্টগুলো হচ্ছে, এক, সহজ করে যদি বলি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। 3 হচ্ছে চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নোটস। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে বা বছর শেষে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, কী পরিমাণ লাভ হলো বা লস হলো। সেকেন্ড হচ্ছে বছর শেষে অবশিষ্ট কী পরিমাণ ব্যালেন্স থাকে, অ্যাসেট এবং লায়াবিলিটি পজিশনটা জানতে হয়। এটা দিয়ে আমরা যে শিট তৈরি করি সেটা হচ্ছে ব্যালেন্স শিট। থার্ড হচ্ছে মালিকের মূলধনের কী পরিবর্তন হয়, চেঞ্জেস ইন ইকুইটি। মালিকের মূলধনের যে পরিবর্তন হয়, সে মূলধনের পরিবর্তনের জন্য আলাদা একটা শিট তৈরি করতে হয়, সেটাকে বলা হয় চেঞ্জেস ইন ইকুইটি। 4 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। একটি প্রতিষ্ঠানের সারা বছর ধরে কী পরিমাণ ক্যাশ ইনকামিং হয়, ক্যাশ আউটগোয়িং হয়, তার একটা রিপোর্ট তৈরি করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হয়। আর ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো তৈরি করতে গিয়ে আমরা যে পদ্ধতি বিস্তারিত যেখানে আমরা লিখে রাখি, সে বিস্তারিত তথ্যগুলো হচ্ছে নোট আকারে লিখতে হয়। এই জন্য 5 নম্বর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে নোটস। ইতিমধ্যে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, নোট এই জিনিসগুলো শিখেছি। যেমন আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এটা হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রতিষ্ঠানের টোটাল সেলস হয়েছে 4,14,00,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড 1 কোটি টাকা, টোটাল 3,14,00,000 টাকা আমার গ্রস প্রফিট। আদার্স অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে ফাইনালি আমার নেট প্রফিট বের হয়ে গেছে 2,55,21,900। এটা আমার নেট প্রফিট। নেট প্রফিট কে ভোগ করবে? অবশ্যই মালিকের ভোগ করবে। তাহলে মালিকের মূলধনের সাথে যোগ হয়। আমরা যদি ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে এটা হচ্ছে মালিকের ক্যাপিটাল 75,00,000 টাকা। এটার সাথে প্রফিট যোগ হয়েছে আরও 2,55,21,900। এ বছর যে প্রফিটটা যোগ হলো, তাহলে টোটাল মালিকের ইকুইটির পরিমাণ দাঁড়ালো 3,30,21,900। অর্থাৎ পুঁজি প্লাস প্রফিট দুটা মিলে মালিকের টোটাল ইকুইটির পরিমাণ এটা দাঁড়ালো। ফাইন্যান্সিয়াল রিপোর্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী এই মালিকের প্রফিটের অংশ এবং ক্যাপিটালের অংশ এগুলো দিয়ে চেঞ্জেস ইন ইকুইটি, অর্থাৎ প্রতি বছরে তো প্রফিট হবে, প্রতি বছর প্রফিট হয়, তো প্রত্যেক বছর প্রফিটটা মালিকের মূলধনের সাথে যোগ হচ্ছে। যোগ হয়ে এই যে পরিবর্তনটা হয়, এটার জন্য আলাদা একটা রিপোর্ট আর একটা পেজ করতে হয়। সেই পেজটা হচ্ছে চেঞ্জেস ইন ইকুইটি। আমরা এটাতে ক্লিক করি। চলুন আজকে আমরা চেঞ্জেস ইন ইকুইটি শিখব। মূলধনের পরিবর্তনটা আমরা বছর ক্লোজ হচ্ছে 31 ডিসেম্বর 2023। এই সময় যদি ক্লোজ হয়, যেহেতু আমার বিজনেসটা একেবারেই নতুন, শুরুতে আমার শেয়ার ক্যাপিটাল মালিকের পুঁজি শুরুতেই ছিল না, এই জন্য আমি এখানে 0 করে দিলাম। 1, 2, এই বছর ডিউরিং দিস ইয়ার 2023 অর্থ বছরে মালিক নতুন বিজনেস শুরু করেছেন, সেই বিজনেসের মালিক নতুন করে মূলধন নিয়ে এসেছেন, এডিশন শেয়ার ক্যাপিটাল দিস ইয়ার। অর্থাৎ এই বছর মালিক যে অংশটুকু ক্যাপিটাল হিসাবে নিয়ে এসেছেন, সেই ক্যাপিটালটা আমি যোগ করবো এখানে। তাহলে আমি বের করে দিই যে মালিকের মূলধন হচ্ছে কোথায় আছে। আমার ট্রায়াল ব্যালেন্স থেকে আমি নিয়ে আসতে পারি মালিকের মূলধনটা। এখানে দুইজন মালিকের মূলধন হচ্ছে টোটাল হচ্ছে 75,00,000 টাকা। আমি এখানে লিখে দিচ্ছি 75,00,000 টাকা। 75,00,000 টাকা নেট প্রফিট অবলিক ইনকাম ফর দিস ইয়ার। এই বছর কত টাকা প্রফিট হলো, আমি এটা এখানে একটা লিঙ্ক ধরাই দেবো। আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমার নেট প্রফিট হয়েছে 2,55,21,900। এটা আমার নেট প্রফিট। প্রফিট আমি যোগ করব ক্যাপিটালের সাথে। তাহলে এ বছরের টোটাল এটার পরিমাণ দাঁড়ালো হচ্ছে, আমি যদি সব মিলে যোগ করে দিই, 3,30,21,900। একদম সিম্পল। এখানে আমার মালিকের ব্যালেন্স শিটে আমি দেখতেছি ক্যাপিটাল 75,00,000 টাকা, নেট প্রফিট এটা দুটো মিলে 3,30,21,900। চেঞ্জেস ইকুইটি এটাও আমি এখানে লিখে দিলাম। আরেকটি লাইন আমি এখানে লিখেছি, এ বছর মালিক তো প্রফিট করলেন, কোনো কারণে মালিক যদি প্রফিট থেকে প্রফিটের একটা পার্ট নিয়ে যায়, অথবা অনেকজন শেয়ার হোল্ডার যদি থাকে, শেয়ার হোল্ডারদের মধ্যে যদি ডিভিডেন্ড হিসাবে লভ্যাংশ ঘোষণা করে যে কিছু লাভ আমি ঘোষণা করে দিলাম, কিছু লাভ তাদেরকে পেমেন্ট করে দিলাম, যদি পেমেন্ট হয় তখন এখান থেকে মাইনাস হবে। মনে করেন যে আমি এখানে -5,21,900 টাকা এটা আমি পেমেন্ট করলাম, তাহলে কমে যাবে যদি আমি পেমেন্ট করি।
যেহেতু আমি পেমেন্ট করি না, এই জায়গায় শূন্য। ফরম্যাট হিসাবে সাজিয়ে রাখি, ডাটা যদি থাকে আমি ডাটা লিখবো, আর ডাটা না থাকলে আমি ফিগার লিখবো না। ওকে, এটা একটা পয়েন্ট গেল। সরি, এখানে প্রফিট যে জিনিসটা হয়েছে, প্রফিটটা এ ঘরে হবে না, এ ঘরে আমরা না লিখে এটাকে আমরা দেবো হচ্ছে, আমরা রিটার্ন আর্নিংসের জন্য পরবর্তী আরেকটা ঘর করেছি, সেই ঘরটা এখানে লিখি। ওকে, তাহলে ক্যাপিটালের অংশটুকু একটা ঘরে রাখতেছি, আর এখানে রিটার্ন আর্নিংসের জন্য এখানে আমরা সেপারেট আরেকটা ঘরে রাখতেছি। রিটার্ন আর্নিংসটা হচ্ছে কি, অর্থাৎ পূর্বের বছরের, যেহেতু বিজনেসটা নতুন, পূর্বের কোনো প্রফিটের বিষয় আসে না, তাহলে লাস্ট ইয়ার বলতে কোনো কিছুই নেই, লাস্ট ইয়ার ছিল না, জিরো। আর এখানে এই অংশটা এটা ফাঁকা থাকবে। আর এখানে হচ্ছে এই বছর 2,55,21,900 টাকা আমি প্রফিট করেছি। আর কোনো ধরনের আমি ডিভিডেন্ড দিই না, যদি ডিভিডেন্ড দিতাম তাহলে এই জায়গা থেকে মাইনাস হতো। এখানে আমি এটাকে যোগ করে দিতে পারি। তাহলে পুঁজির পরিমাণ হচ্ছে 75 লক্ষ টাকা, রিটার্ন আর্নিং হচ্ছে 2,55,21,900। এগুলোকে আমি যদি পাশে যোগ করে দিই, যোগফলটা বের হয়ে যাচ্ছে, সবকটা যোগ করে টেনে দিলাম, এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি র কলাম যেভাবে আমি টানি না কেন, এখানে হচ্ছে আমার এটা হচ্ছে ক্যাপিটালের পরিমাণ 75 লক্ষ টাকা, আর এটা হচ্ছে রিটার্ন আর্নিংস। রিটার্ন আর্নিংস হচ্ছে এবছর আমি টোটাল কত টাকা প্রফিট করেছি, আর পুরাতন বছরে যদি প্রফিট থাকে সে প্রফিটটা আমি লিখতাম, আর এখানে পাশে যোগ করলাম। ফাইনালি আমার যেটা দাঁড়ালো 3,30,21,900। সেম জিনিসটা এখানে আমি ব্যালেন্স শিটে যা করেছি, ক্যাপিটাল হচ্ছে 75 লক্ষ টাকা, নেট প্রফিট একটা, দুটো মিলে 3,30,21,900। একই জিনিসটা এখানে করলাম। এইটা আলাদাভাবে পেজে দিতে হয় কেন, অর্থাৎ মালিকের এই পিকচারটা প্রতি বছর কেমন চেঞ্জ হচ্ছে এটাকে আলাদাভাবে দিতে হয়, এটাই নিয়ম, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রুলস। এটা আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বিষয় একটু কভার করি, যে প্রথম বছর আমি এভাবে ফরম্যাটটা সাজালাম, 2023-এর পরে 2024-এ আমি কীভাবে কাজ করব সেটা একটু দেখি। এর নিচে একটু স্যাম্পল হিসাবে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 2024-এ আমি কীভাবে কাজ করব। 24-এ কাজ করতে হবে আমাকে। এই ডাটাটা আমি প্রথমেই মুছে দিচ্ছি, এতটুকু তথ্য মুছে দিলাম। 24-এ মালিক যদি নতুন করে কোনো টাকা পুঁজি হিসেবে না নিয়ে আসেন, তাহলে পুরাতন বছরেই ওনার পুঁজি ছিল হচ্ছে 75 লক্ষ টাকা। এই যে ক্লোজিং ব্যালেন্স 31 ডিসেম্বর 2023-এর ক্লোজিং ব্যালেন্স, এই ক্লোজিং ব্যালেন্সটা হবে আমার এখানে ওপেনিং ব্যালেন্স। আমি জাস্ট এখানে ইকুয়াল দিয়ে এটাকে এন্টার দিয়ে দিলাম। লাস্ট ইয়ারে আমার রিটার্ন আর্নিংস অর্থাৎ লাভ করেছিলাম 2,55,21,900, এটাকে আমি ইকুয়াল চাপ দিয়ে এটাকে দিয়ে দিলাম। তাহলে এখানে লাস্ট ইয়ারের টোটাল ইকুইটির পরিমাণ 3,30,21,900, এটাই এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখা যাচ্ছে। যে লাস্ট ইয়ারে মালিকের পুঁজি ছিল 75 লাখ এবং রিটার্ন আর্নিং ছিল 2,55,21,900 টাকা। দুটো মিলিয়ে টোটাল আমার 3,30 লাখ টাকা আমার এখানে টোটাল ইকুইটির পরিমাণ দাঁড়াইছে। এই ক্লোজিং ব্যালেন্সটাই এখানে ওপেনিং হিসেবে এসেছে, এটাকে আমি লিখবো হচ্ছে 2024-এর ওপেনিং। 2023-এর পরে 2024-এর ওপেনিং হিসাবে এটা আসলো। 2024 সাল 31 ডিসেম্বর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2024 সাল পুরো বছরে মালিক যদি নতুন করে কখনো প্রতিষ্ঠানে পুঁজির প্রয়োজন হয়, ধরে নিই এক্সাম্পল, আমরা এই মাত্র স্যাম্পল হিসেবে ধরে নিই মালিক আরও এখানে 20 লক্ষ টাকা পুঁজি নিয়ে আসলেন, তাহলে এখানে আমি 20 লাখ টাকা লিখব। যদি না নিয়ে আসেন তাহলে শূন্য লিখব। ঠিক আছে, ধরে নিই 20 লক্ষ টাকা নিয়ে আসছেন। একইভাবে 2024 সালে 31 ডিসেম্বর আপনি আবার আরেকটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করেন, ওইখানে আপনার প্রফিট হয়েছে মনে করেন যে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা যদি প্রফিট হয়, নেট প্রফিট ফর দিস ইয়ার বলতে এখন 2023 না, এখন 2024 সালে আপনার প্রফিট করলেন এখানে আরও মনে করেন যে 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা প্রফিট হলো। তাহলে পূর্বের প্রফিট মালিক যদি না নেয়, তাহলে পূর্ববর্তী বছরের প্রফিট কত আছে? 2,55,21,900 এবং এই বছরের প্রফিট আছে 50 লক্ষ টাকা। তাহলে এই যে রিটার্ন মানে কি, রেখে দেওয়া। আমি পূর্ববর্তী বছরের লাভ নিয়ে যাই নাই, এটা রেখে দিছি।
এবছর আরও 50 লক্ষ টাকা প্রফিট হচ্ছে, তাহলে টোটাল প্রফিটের পরিমাণ আমাদের বেড়ে যাচ্ছে 2,55,00,000 সাথে আরও 50 যোগ হলে 3,05,00,000 টাকা মালিকের প্রফিট। আর মালিকের ইনভেস্ট কত? 75 লাখ প্রিভিয়াস ইনভেস্টমেন্ট এবং নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে 20 লাখ টাকা, তাহলে মালিকের টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 75 লাখ টাকা। ঠিক আছে, ফাইনালি টোটাল ইকুইটির পরিমাণ দাঁড়ালো এটা। একইভাবে যদি আমি তৃতীয় বছর যাই, তৃতীয় বছরের হিসাবটা কীভাবে করব? 2024 পরে 2025 আমি এখানে লিখলাম, এখানে বানিয়ে দিলাম হচ্ছে 25, আর এখানে 24-এর পরে হচ্ছে এটা হচ্ছে 25। আমি এখানে এই জিনিসটা ডাটাটা মুছে দেবো, আমার ডাটা জিরো করে দিলাম। এখানে এটা হচ্ছে এটা 24 হবে। গত বছর 31 ডিসেম্বর 2024 সালে টোটাল ক্যাপিটালের পরিমাণ, মালিকের পুঁজির পরিমাণ ছিল 95 লক্ষ টাকা। তাহলে এখানে আমাকে ইকুয়াল চাপ দিয়ে প্রিভিয়াস ইয়ারের ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, এবছরের ওপেনিং ব্যালেন্স, প্রিভিয়াস ইয়ারের রিটার্ন আর্নিং এটা এখানে চলে আসছে। তাহলে প্রিভিয়াস ইয়ারের 4,21,900 এই অ্যামাউন্টটা হচ্ছে টোটাল ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে, টোটাল ইকুইটি মালিকের ইনভেস্ট এটা এবং এটা। এতে করে বোঝা যাচ্ছে মালিক এক বা একাধিক বছর মিলে টোটাল মালিক নিজের পকেট থেকে বা নিজের ব্যক্তিগত তহবিল থেকে বিজনেসে পুঁজি হিসেবে কত টাকা নিয়ে আসছেন এটা আলাদাভাবে ট্র্যাক করা যাচ্ছে। একইভাবে প্রতি বছরের প্রফিটগুলো ক্রমাগতভাবে যোগ হয়ে বাড়তেছে, সে বেড়ে টোটাল রিটার্ন মানি রেখে দেওয়া হয়েছে, কী পরিমাণ প্রফিট হিসাবে রিজার্ভ আছে সেই রিজার্ভটা এখানে অ্যাড হচ্ছে। ওকে, এবছর মনে করেন যে বিজনেসে প্রফিট না হয়, বিজনেস আপনার লস হলো, মালিক কোনো নতুন করে পুঁজি আনে নাই, বিজনেসে প্রফিট না হয়, লস হয়ে গেল। মনে করেন যে এখানে সরাসরি 70 লক্ষ টাকা লস হয়ে গেল, তাহলে মাইনাস 70 লক্ষ টাকা লস হয়ে গেল, এটা মাইনাস করে দেবো। আর লস হওয়ার পরও মালিক যদি ডিভিডেন্ড হিসেবে কোনো কিছু ডিক্লেয়ার দেয় যে কিছু টাকা প্রফিট মানে মালিক নিয়ে যাচ্ছে, যদি পূর্ববর্তী রিজার্ভ থেকে নিয়ে যেতে চায় ঠিক আছে নিতে পারে। যদি মনে করেন যে 5 লক্ষ টাকা নিয়ে গেলে মাইনাস 5 লক্ষ। সো ফরম্যাটটা যদি আমাদের থেকে যায় তাহলে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো। ফাইনালি আমাদের কি দাঁড়ালো? পূর্ববর্তী বছরে শেয়ার ক্যাপিটাল এবং রিটার্ন আর্নিংস মিলেছিল 4,21,900, আর এবছর প্রফিট না হয়ে লস হয়েছে, এবং লসের পরে মালিক যদি ডিভিডেন্ড বা প্রফিট নিয়ে যায় তাহলে ফাইনালি পুঁজির পরিমাণ 55 লক্ষ টাকা, আর প্রফিট রিজার্ভটা কমে এখানে 3,25,00,000 টাকা চলে আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে, কীভাবে সহজে আমরা একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।